আজ 1 মার্চ 2026। যেটার আশঙ্কা ছিল সেটাই হলো। আবারও একটা যুদ্ধ। এবারে সেটা দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রায় ৮ থেকে ৯ টা দেশ জড়িয়েছে এই যুদ্ধে। এই মিডল ইস্টের যুদ্ধ যেটা গ্লোবাল মার্কেটকে অনিশ্চয়তার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কারণ এই যুদ্ধের কারণে স্ট্রেইট অফ হরমুজ, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% ক্রুড অয়েল সাপ্লাই হয়, সেটা ইরান বন্ধ করে দিয়েছে। যেটা ডাইরেক্ট থ্রেট আমাদের মতো দেশের জন্য, যাদের প্রায় 90% ক্রুড অয়েল বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। এর আগেও ইরান আর ইসরায়েলের মধ্যে কনফ্লিক্ট হয়েছিল, কিন্তু তখনও স্ট্রেইট অফ হরমুজকে বন্ধ করা হয়নি। কিন্তু এবারে একটু কনফ্লিক্ট বড় ধরনের আকার ধারণ করেছে এবং স্ট্রেইট অফ হরমুজকে বন্ধ করা হয়েছে। এবং এমন খবরও পাওয়া যাচ্ছে যে যেসব তেল ট্যাঙ্কার বহনকারী ভেসেলস আছে সেখানে অ্যাটাক করা হয়েছে। তো এটা সামনের দিনে যদি বাড়ে সেটা অবশ্যই আমাদের জন্য খারাপ, এবং আমাদের দেশের ইনফ্লেশন সেটার জন্যও খারাপ। কারণ আমাদের দেশের ইনফ্লেশন মেজার করা হয় যে জিনিসের ওপর, তার মধ্যে সবথেকে বেশি ওয়েটেজ আছে ফিউলের ওপর। তাই মিডল ইস্টের এই যুদ্ধ যদি বেশি দিন দীর্ঘায়িত হয় এবং ক্রুড অয়েলের প্রাইস স্পাইক হয়, তাহলে কিন্তু আমাদের দেশের ইনফ্লেশন বাড়তে পারেন, যেটা আমাদের ইকোনমির জন্য খারাপ। অলরেডি যুদ্ধের নিউজ আসার পর থেকেই ব্রেন্ট ক্রুডের দাম $73 পর্যন্ত পৌঁছে গেছে প্রতি ব্যারেল। আর এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় এবং এটা যদি $80-82 বা তার থেকেও বেশি প্রতি ব্যারেল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের দেশের জন্য খারাপ। এছাড়া এই যুদ্ধে চাবাহার পোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পোর্ট দিয়ে ইন্ডিয়া সেন্ট্রাল এশিয়া, রাশিয়া এবং আফগানিস্তানের সঙ্গে ট্রেড করে। তাই এই যুদ্ধ বেশি দিন চললে সেটা ইন্ডিয়ার জন্য অনেক বড় ক্ষতি হতে পারে। এর সঙ্গে এই যুদ্ধে মিডল ইস্টের দেশ ইউএই, দুবাই এবং কাতারের মতো দেশও জড়িয়েছে, এবং এইসব দেশের এয়ারপোর্টগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে। অ্যাকর্ডিং রিপোর্ট, প্রচুর ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যান্সেল হয়েছে এবং বিভিন্ন দেশ কমপ্লিটলি মিডল ইস্টের রুটকে বাইপাস করছে, যেটা অবশ্যই প্রত্যেকটা দেশের জন্য একটা ইকোনমিক্যাল থ্রেট, এবং মিডল ইস্টের বাকি দেশগুলোর জন্য একটা ইকোনমিক্যাল থ্রেট। কারণ আমরা জানি মিডল ইস্টের এইসব দেশে ট্যুরিজম অনেক বিখ্যাত। বড় বড় 7 স্টার 5 স্টার হোটেল আছে। তো সেখানে যদি মানুষ এই আতঙ্কে যাওয়া আসা কমিয়ে দেয়, তাহলে সেটা সেই দেশের ইকোনমির জন্য একটা খারাপ প্রভাব পড়বে। এছাড়া যেসব কার্গো শিপ আছে সেগুলোরও রুট পরিবর্তন করা হয়েছে, মানে পুরো একটা সাপ্লাই চেন ব্যাঘাত ঘটছে। তাই এই যুদ্ধ যদি বাড়ে, যেসব দেশে এখনো পর্যন্ত ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই তাদেরও এফেক্ট পড়া শুরু হয়ে যাবে। কারণ ইন্ডিয়ারও অনেক মানুষ মিডল ইস্টে বিভিন্ন দেশে কাজ করে থাকে, তাদের রুজি রুটিতেও এফেক্ট পড়বে। এবার যদি এই যুদ্ধের ইম্প্যাক্ট স্টক মার্কেটের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তো এই যে যুদ্ধের ঘটনা এটা ঘটছে শনিবার এবং রবিবার, মানে হলিডেতে। তাই এর রিয়াকশন আমরা হয়তো সোমবার দেখতে পাবো, যখন প্রথম এশিয়ান মার্কেট এবং গিফট নিফটি ওপেন হবে। অলরেডি একটা হিন্ট আমরা শুক্রবারই পেয়েছিলাম, যখন নিফটি 25,380 লেভেল ব্রেক করে তার নিচে ক্লোজ দিয়েছিল। এর সঙ্গে গ্লোবাল মার্কেটের ইন্ডেক্সগুলো কম বেশি নেগেটিভে বন্ধ করেছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ইউএস মার্কেটও শুক্রবার দিন 1%-এর বেশি নেগেটিভে বন্ধ করেছে। এবার যদি আমাদের মার্কেটের কথা বলি, মানে এখানে নিফটির ডেইলি চার্ট ওপেন করা আছে, তো লাস্ট ভিডিওতেই বলেছিলাম 25,380 এই লেভেলের নিচে যদি ক্লোজ দেয়, তাহলে এই গ্যাপটা ফিল করতে আসবে, যেটা লাস্ট শুক্রবারে অলমোস্ট ফিল করে দিয়েছে। আর এটা হওয়ার সঙ্গে সঙ্গেই আমার যা 2-3টে সুইং পজিশন ছিল সেটা আমি স্কোয়ার আপ করেছি। এই মুহূর্তে আমি ওয়েট অ্যান্ড ওয়াচই করব, যতক্ষণ না মার্কেট স্টেবল হচ্ছে। অ্যাটলিস্ট সুইং ট্রেডিংটা একদম বন্ধ করছি। তাছাড়া সামনের দিনে নিফটির জন্য 24,904 থেকে 24,588 এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। যদি এই লেভেলের ব্রেকডাউন হয়, তাহলে মার্কেট টিল 23,936 এই লেভেল পর্যন্ত আসতে পারে, এবং সামনের দিনে মার্কেট যেরকম প্রাইস অ্যাকশন দেখাবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। এখন কিছু বলছি না, এখন আমরা মার্কেটের যে ভিউ সেটা নেগেটিভ ভিউ, প্লাস গ্লোবাল মার্কেটেও নেগেটিভ ভিউ। আগের ভিডিওগুলোতে যেমন স্টক নিয়ে আলোচনা করছিলাম, এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে আর কোনো মতেই সুইং ট্রেডিং হবে না, তাই কোনো স্টক নিয়ে আলোচনা করলাম না। মার্কেট স্টেবল হলে আবারও আগের মতো স্টক নিয়ে ডিসকাস করব। সবাই প্যানিক না, প্যানিক সেল থেকেও দূরে থাকবেন, শুধু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, মার্কেটকে স্টেবল হতে দিন, তারপর যে কোনো সিদ্ধান্ত নেবেন। আর এই সময় শিপিং রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেখানে ফোকাস করতে পারেন, কারণ এর আগের বারেও যখন ইরান আর ইসরায়েলের কনফ্লিক্ট হয়েছিল, তখন শিপিং কোম্পানিগুলো বেনিফিটেড পেয়েছিল। তো এবারেও সেরকম একটা চান্স আছে, তো এগুলোর উপর নজর রাখতে পারেন। এর বেশি আমি কিছু বলছি না, কোনো প্যানিক সেল কেউ করবেন না, কারণ এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত না হয়, তাহলে আবারও নর্মাল অবস্থায় ফিরে আসবে, তখন আফসোস হবে। ঠিক আছে, তো এখন শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। তো এখানেই আমার ছোট্ট ইনফরমেশন ভিডিওটা এন্ড আপ করছি। যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।